চারটার খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি তনয়া। আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং তারই পাশাপাশি আজ একদিকে বাগদেবীর আরাধনা হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে ছোটবেলার একটা প্রবাদ খুব মনে পড়ছে, নিজের পায়ে কুড়ুল মারা। অর্থাৎ সেই প্রবাদ থেকে আমরা হয়তো কিছুটা শিক্ষা নিয়েছি ঠিকই, কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি নোবেল জয়ী হতে পারেন, অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ হতে পারেন, কিন্তু তিনি হয়তো এই শিক্ষাটা নেননি, যে কারণের জন্য কার্যত নিজের দেশের অর্থাৎ যেই দেশের তিনি এখন উপদেষ্টা মণ্ডলীর প্রধান হিসেবে বসে রয়েছেন, কার্যত সেই দেশকেই বিপদে ফেলছেন এবং বিপদে ফেলবার আরো চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, এবং আগামীতেও যাতে আর কোনোভাবে মেরুদণ্ড সোজা করে এই দেশটা না দাঁড়াতে পারে অন্ততপক্ষে সেই প্রচেষ্টাটা তিনি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। আর ওই কারণেই প্রবাদটা একেবারে মোহাম্মদ ইউনূসের জন্যই খাটে যে নিজের পায়ে কুড়ুল মারা। বাংলাদেশ নিয়ে আজ আলোচনা আমরা করব, কিন্তু বাংলাদেশের কোন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব? দেখুন, যে কক্সবাজারের কথা আমরা ইতিমধ্যেই জানি এবং পাশাপাশি এই টেকনাফ দ্বীপ বলুন, এই টেকনাফ নদ বলুন, এমনকি একই সঙ্গে সেন্ট মার্টিনস দ্বীপ, যে দ্বীপ নিয়ে বহুবার বহু চর্চা হয়েছে, এমনকি আমরাও চর্চা করেছি, কিন্তু সর্বোপরি যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি যে এই সেন্ট মার্টিনস দ্বীপ অন্ততপক্ষে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হলো। যেমনটা এরই সঙ্গে তথ্য আপনাদের দিই যে এতদিন যেমনটা আমরা জানতাম যে এই দ্বীপটায় যেখানে অসংখ্য পর্যটকরা যেতেন, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য হতো পর্যটকদের ওপর ভিত্তি করেই, শুধুমাত্র পর্যটকরা সেখানে যেতেন বলেই ব্যবসা বাণিজ্য হতো, সেখানে যদি পর্যটকদের যাওয়াটাই সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে সেখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা ব্যবসা পেতে বসেছেন, তারা তাহলে খাবেনটা কি? সর্বোপরি যেমনটা হয়তো বিতর্ক করতে গিয়ে বাংলাদেশের যারা আমাদের বন্ধুরা রয়েছেন তারা হয়তো আলোচনা করতে গিয়ে বা সমালোচনা বেশিরভাগটাই তারা করে থাকেন, তারা হয়তো সমালোচনা করছেন এবং করতে গিয়ে তারা বলছেন যে এটা তো খুব স্বাভাবিক বিষয়, মার্চ মাসের শেষ থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত এই দ্বীপটাকে বন্ধ রাখা হয় পর্যটকদের জন্য। কিন্তু আমাদের কাছে প্রশ্ন যে সেই সময়কালটা আরো অনেকটা বেশি বাড়িয়ে দেওয়া হলো কেন? কি উদ্দেশ্য থাকতে পারে? তাহলে কোথাও না কোথাও গিয়ে অ্যালেক্স সোরসের সঙ্গে বৈঠকের পরেই সিদ্ধান্ত, নাকি এর নেপথ্যে আরো অন্য কোনো চক্রান্ত রয়েছে, আরো অন্য কোনো শক্তি রয়েছে? সেটাই আজ আমরা বোঝবার চেষ্টা করবো। যারা অতিথিরা রয়েছেন প্রথমে তাদেরকে স্বাগত জানাই এবং তারপর আসছি আলোচনায়। আমাদের সঙ্গে যারা রয়েছেন মূলত রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন রত্না ভট্টাচার্য, বিশিষ্ট লেখিকা, আপনাকেও স্বাগত জানাই রত্নাদি। আমি প্রথমেই রাজাগোপাল বাবু আপনার কাছ থেকে একটু বোঝবার চেষ্টা করি এই ক্যালকুলেশনটা, অর্থাৎ 9 মাসের জন্য বন্ধ থাকতো যদি খুব স্বাভাবিকভাবে আমরা দেখি যে এই সেন্ট মার্টিনস দ্বীপ হয়তো নানান ধরনের প্রতিকূলতা রয়েছে সেই কারণে, কিন্তু সেই সময় সারণীটা আরো বাড়িয়ে দেওয়া হলো কেন? এরই মধ্যে আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে এই ডিপ স্টেটের সঙ্গে যারা যুক্ত রয়েছে, সেই জর্জ সোরস বলুন অথবা তার পুত্র বলুন অ্যালেক্স সোরস, তার সঙ্গে কিন্তু সম্প্রতি বৈঠকও সেরেছেন এই মোহাম্মদ ইউনূস। তাহলে কারণটা কি? হ্যাঁ, দেখুন, সেন্ট মার্টিন এমন একটা দ্বীপ যেটা নিয়ে সারা বিশ্ব জুড়ে একটা উৎসাহ রয়ে গেছে। শেখ হাসিনা বলেছিলেন সেন্ট মার্টিন আমি দিইনি বলেই আমাকে সরে যেতে হতে পারে, এরকম কথা বলেছিলেন, আমরা দেখেছি। তারপরে সেন্ট মার্টিনে যদি লোকেশনটা যদি দেখেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আমেরিকা স্বাভাবিকভাবেই সেখানে একটা ঘাঁটি করার, নাভাল ঘাঁটি তারা করতে চায়, কাউন্টার করতে চাইছে যে মিয়ানমারে যে চাইনিজ যে নাভাল বেস তৈরি করেছে বা এয়ারপোর্ট তৈরি করেছে সেগুলোকে ওরা কাউন্টার করার জন্য এটাকে বেছে নিয়েছিল। এটা সত্যি খুব নিরাপদ জায়গায় আমেরিকার পক্ষে, এবং এটা হলে চীনের ভারত মহাসাগরের উপরে চীনের যে কর্তৃত্ব সেটা কিছুটা হয়তো আমেরিকা কন্ট্রোল করার কথা ভাবত। কিন্তু সেটা আমরা দেখলাম যে একটা সময় ডিপ স্টেট যখন যেটা বলছেন বাইডেন সরকার ছিল, তার সঙ্গে জর্জ সোরস, তারা চাইছিলেন যে সেই এলাকাটার একটা কর্তৃত্ব রাখতে। এখন ট্রাম্প কি চাইছেন আমরা জানি না। সেন্ট মার্টিন নিয়ে ট্রাম্পের কোনো বক্তব্য আমরা শুনিনি, তো বাংলাদেশ সম্বন্ধে কোনো উৎসাহ আছে বলে এখনো মনে হচ্ছে না। কিন্তু সেন্ট মার্টিনে কিছুদিন আগে আগুন লেগে গেল পর্যটকদের জায়গাতে, বহু হোটেলে আগুন লেগে গেল না লাগানো? হ্যাঁ, লাগানো হতে পারে। কি হয়েছে তো কোনো খবর তো সেভাবে, দেখুন ব্যাপারটা হচ্ছে যে এবার বন্ধ করা পিক মরশুম, এখন সব টুরিস্টরা যায়, একদম মানে বাংলাদেশের টুরিস্ট বেশি যায়, অন্য দেশ থেকেও লোকেরা আসে, বিরাট টুরিস্ট যাচ্ছে। এই সময় যদি আপনি বন্ধ করে দেন তো আপনি তো বেশ কিছু মানুষ, প্রায় 15-16 হাজার মানুষ যারা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছে, তাদের আপনি জীবিকা কেড়ে নিচ্ছেন।
সুতরাং বোঝাই যাচ্ছে কোন একটা সমস্যা চলছে। এমনিতেই বাংলাদেশে জীবিকার অভাব, তারপর নতুন করে যদি জীবিকা কেড়ে নেওয়ার প্রচেষ্টা হয় তাহলে বোঝাই যাচ্ছে যে কোনো একটা বৃহৎ স্বার্থ এখানে কাজ করছে। না, দেশের অভ্যন্তরীণ অর্থ ব্যবস্থাকে যদি সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তাহলে সেই দেশটা কিভাবে দাঁড়াবে? তারা বড় বড় কথা বলছে লড়াই করবার, স্বপ্ন দেখছে ভারতবর্ষের সঙ্গে লড়াই করবার, কিন্তু সেই দেশের অর্থনৈতিক অবস্থা এমন একটা জায়গায় চলে গিয়েছে যে সেখানকার মানুষজন তারা আজকের পর কালকে কি খাবেন সেটা তাদেরকে ভাবতে হচ্ছে। তার কারণ গ্যাটে করি নেই, অর্থাৎ তাদের না কোনো রকমের খাবার সংস্থান রয়েছে, না তাদের চাকরি সংস্থান রয়েছে। এবং সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে রীতিমতো রেলের কর্মীরা তারা পর্যন্ত অবস্থানে বসছেন, তারা পর্যন্ত প্রতিবাদ করছেন, এমনকি রেলের চাকাটা পর্যন্ত গড়ানো হয়তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তারপরও এই পদক্ষেপগুলো, এগুলো কি মানে একেবারে নিতান্তই বোকামি নয়? আমাদের সঙ্গে তো রয়েছেন আলোচনায় রত্নাদির কাছ থেকে এই উত্তরটা নিই যে এইরকম বোকামি তো সাধারণ মানুষ কি করে করতে পারেন। আর অন্যদিকে মোহাম্মদ ইউনূস, তিনি নাকি এত শিক্ষিত, নোবেল জয়ী, তাহলে কি সবটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে না? বেশ কিছুদিন ধরে বাংলাদেশ চর্চায়, তার কারণ বাংলাদেশের একটা গণ অভ্যুত্থানের মতো হয়ে গেছে। হাসিনা সরে গেছেন এবং ইত্যাদি ইত্যাদি সবাই জানে, সারা পৃথিবীও জানে। এখন ব্যাপার হচ্ছে যিনি এসেছেন তিনি নোবেলের শান্তি পুরস্কার নিয়ে এসেছেন। সেই জন্য বোধহয় যে দেশে অশান্তি সৃষ্টি করে তিনি সে দেশে এসেছেন এবং শান্তির বদলে তিনি আরও অশান্তি বাড়িয়ে যাচ্ছেন। কিন্তু তিনি তার পরিষদের মধ্যে যাদের নিয়েছেন তাদের প্রত্যেকের ট্র্যাক রেকর্ড ভয়ঙ্কর এবং বেশিরভাগই জেল ছাড়া আসামি। এখন ওনাকে বুদ্ধি কারা দিচ্ছে, এক অংশ দিচ্ছে, এক অংশ মৌলবাদীরা দিচ্ছে, কারণ বাংলাদেশে মৌলবাদীর সংখ্যা বেশি। আর এইবারে তার পেছনে তাকে তো সাজিয়ে গুজিয়ে আমেরিকা পাঠালো, এরপরে তার সঙ্গে যোগাযোগ রয়েছে এবং জাস্ট দুদিন আগে আমরা দেখলাম তিনি অ্যালেক্স সোরসের সঙ্গে বৈঠক করলেন। তারপরে জানতে পারলাম যে তিনি ভারতবর্ষের বিরুদ্ধে চলে গেছেন, তিনি নাকি এর বিরুদ্ধে চলে গেছেন, কি বলে আমেরিকার বিরুদ্ধেও চলে যাচ্ছেন, তিনি নাকি পাকিস্তানের কাছে সাহায্য চেয়েছেন এবং রাশিয়াও বিরক্ত তার উপরে, ইসরায়েলের। রত্নাদি, তা বলে মাথায় এইটুখানি বুদ্ধি থাকবে না যে আগুনে হাত দিলে পরে হাতটা পুড়বে? না, ইউনুসের পকেট তো ভরে আছে এবং ভরে রয়েছে, যে কোনো দিন হয়তো কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে পালিয়ে যাবে ভাবছে, যদি না ওকে কেউ অন্যরকম ভাবে অ্যাসল্ট করে। এখন আমি সেসবে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে যে এই যে নিজের, আমরা একটা পড়তাম না ছোট, সবাই জানে নাক কেটে পরের যাত্রাভঙ্গ, ঠিক বাংলাদেশ ঠিক তাই করছে। তাহলে রিসেন্টলি ফুটবল ম্যাচটা নিয়ে যেটা করলো এবং মহিলাদের যেটা করলো, আমার তখন মনে হচ্ছে মাদ্রাসা শিক্ষিত ছেলেরা গিয়ে, মাদ্রাসা শিক্ষাটাকে আমার তো জানি না কি শিক্ষা, সেই শিক্ষিত ছেলেরা গিয়ে ভেঙে চুরে দিয়ে একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হয়েছিল এবং টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে। বাংলাদেশের মেয়েরা সত্যি ভালো খেলে ফুটবলটা। সেইখানে যে জিনিসটা করে এলো তাতে আমার তো মনে হচ্ছে বাংলাদেশ এখন প্রেজেন্টলি, আমি মহিলা হয়ে বলছি, জাস্ট মহিলাদের ওরা ট্রিট করছে টু প্রোক্রিয়েট অ্যান্ড টু ব্রিথ, এর বাইরে ওদের আর কিছু করার নেই। ওরা যা বলছে মেয়েরা ঘরে থাকবে, ও তো শুনলাম আমি ওর বক্তৃতাটা। তারপরে এই মানে কি বলবো, সারা পৃথিবী জুড়ে ওরা সন্ত্রাস করছে। এই সুইডেনের যে ভদ্রলোক অ্যান্টি ইসলাম বলে কোরআন বোধহয় পুড়িয়েছিলেন, তাকে শ্যুট করে মেরে দিয়েছে রাস্তায় এই কয়েকদিন আগে। সুতরাং ওরা যেটা করছে, ওরা একটা ভিখারি হয়ে গেছে। বাইরে তো আমি শুনি লোকের ওদের বলে বাংলাদেশ, বাংলাদেশের বদলে, এবং ডিম বলো, চাল বলো, মেডিসিন বলো, সব যাচ্ছে ভারত থেকে। ভারত যে সর্বদা হাত তুলে মানে সবার জন্য আমি আছি বসুধৈব কুটুম্বকম করে যাচ্ছে, আমার মনে হয় তার ভাবছে প্রতিবেশী দেশ না খেয়ে থাকবে, আফটার আমাদেরই তো মানে ভাইয়ের মতন। কিন্তু এই যে পরিস্থিতিটা বাংলাদেশে, এতে মানে বাংলাদেশের যারা সংখ্যালঘু, আমাদের দেশে সংখ্যালঘু আর সংখ্যালঘু নেই, গুরু হয়ে গেছে, তারা যে মহা আনন্দে আছে। বাংলাদেশে যারা সংখ্যালঘু মানে আমাদের মতো যারা, এবং আরও বৌদ্ধ খ্রিস্টান, তাদের অবস্থা ভয়াবহ, ভয়াবহ বললেও কম বলা হবে। এই দুদিন আগেই একটা মিটিং হয়ে গেছে, সব সংখ্যালঘু কমিশন বসেছিল, প্রেস মিট করেছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। কারণ আমার মনে হয় ইউনেস্কোর এক্ষুনি ওর নোবেলটা কেড়ে নেওয়া উচিত। ও সব বেশ, অর্থাৎ ইসলামিক স্টেট হিসাবে ঘোষণা করাই হয়তো মোক্ষম একটা জায়গা, এবং সেই জায়গাটাই তৈরি করবার, অর্থাৎ একটা প্ল্যাটফর্ম তৈরি করবার কিন্তু মরিয়ার চেষ্টা এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসরা তারা করে চলেছেন। কিন্তু সর্বোপরি রাজাগোপাল বাবু, এই যে প্রত্যেকটা, অর্থাৎ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে
আমরা প্রত্যেকেই জানি যে শুধুমাত্র পুরুষরা এগিয়ে যাবে সেটা নয়, তার সঙ্গে নারীদেরকেও সমানভাবে এগিয়ে যেতে হবে, তাহলেই সমাজের সার্বিক উন্নতি হবে। এটা আমরা এখনো পর্যন্ত যেমনটা প্রত্যেকটা দেশ পালন করছে, প্রত্যেকটা দেশ মানছে, তাহলে বাংলাদেশ মানছে না কেন? শুধুমাত্র কুসংস্কার, শুধুমাত্র ধর্মীয় গোড়ামি, শুধুমাত্র জিহাদি কার্যকলাপকে এগিয়ে নিয়ে যাওয়া, জঙ্গি কার্যকলাপকে এগিয়ে নিয়ে যাওয়া, কেবলমাত্র পুরুষতান্ত্রিক একটা রাষ্ট্র বা পুরুষতান্ত্রিকভাবে সম্পূর্ণ জায়গাটাকে কোঅর্ডিনেট করবার জন্য কি এরকম একটা চক্রান্ত, এরকম একটা পরিকল্পনা করা হচ্ছে? বারংবার মহিলাদেরকে অপমান করা হচ্ছে, ফতোয়া জারি করা হচ্ছে, রাস্তায় যাতে মহিলারা না বেরোয় সেই কারণের জন্য মাইকিং করা হচ্ছে, এইসব ছবিগুলো তো আমরা সাম্প্রতিক সময় দেখেছি। হ্যাঁ, দেখুন, আফগানি যে তালিবানি ব্যবস্থা, সেখানে এ ধরনের ব্যবস্থা আছে, মহিলাদের পিছিয়ে দেওয়ার ব্যবস্থা, স্কুলে কলেজে না পাঠানোর ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে যদি দেখেন, বাংলাদেশের চিত্রটা ভিন্ন। বাংলাদেশে মেয়েরা কিন্তু ছেলেদের থেকে বেশি স্কুল কলেজে এনরোলড হয়ে আছে। মেয়েদের এনরোলমেন্ট রেশিও আপনার পৃথিবীর অন্য দেশ, অনেক দেশের থেকে ভালো। হ্যাঁ, একটা সময় শ্রীলঙ্কাকে আমরা বলতাম এক্সাম্পল, বাংলাদেশ সেখান থেকেও মানে ছাড়িয়ে গেছে। ভারতের থেকে অনেক উঁচুতে আছে বাংলাদেশে মেয়েদের শিক্ষার হার। সুতরাং অত সহজে আমি সেটাই দেখুন, তালিবানি ব্যবস্থা তো চাইবেই মেয়েদেরকে যত পিছিয়ে রাখা যায়, সেটাই তারা মনে করছে যে একটা মৌলবাদী ইসলামী শাসন করতে পারলে সুবিধে। কিন্তু বাংলাদেশে হয়তো সম্ভব হবে না, কেননা যেভাবে মেয়েরা শিক্ষা পেয়েছে এবং মেয়েদের যে ক্ষমতায়ন ঘটেছে নানানভাবে, নানান প্রক্রিয়ার মধ্যে মেয়েদের ক্ষমতায়ন ঘটেছে। এবং এই মেয়েদের যদি দেখেন ম্যাটার্নাল মর্টালিটি রেট, মাতৃত্বকালীন যে মায়েদের মৃত্যুর হার আমাদের থেকে অনেক ভালো। আপনি যদি দেখেন টোটাল ফার্টিলিটি রেট আমাদের থেকে ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে মানে মেয়েদের শক্তি যেখানে বৃদ্ধি হয়েছে, সেখানে এত সহজ হবে না। খেলার মাঠে মেয়েদের খেলতে দিল না, বা কোনো এক গোপালগঞ্জে গিয়ে বলে দিল মেয়েরা এই সময় বাজার করতে আসবে না, কোনো ইমপ্যাক্ট পড়বে না বলছেন? না, দেখুন, সাময়িক ইমপ্যাক্ট সব জায়গায় পড়বে, কিন্তু শিক্ষিত মহিলারা একদিন পথে নামবে, সেটাই সবচেয়ে বিপদের কারণ। আমরা বাংলাদেশে দেখেছি যে পরিবর্তনগুলো এসেছে, বাংলাদেশে একটা নিঃশব্দ বিপ্লব ঘটেছে, তার বড় কারণ মেয়েরা সেখানে রয়েছে। অত সহজ হবে না। যেটা আফগানিস্তানে ঘটেছে, সেই মডেল যদি বাংলাদেশে কেউ চালু করতে যায়, সেটা একটা পরম বিপর্যয়ের জায়গায় আসবে বলে আমার ধারণা। সুতরাং এখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। যারা এসব করছেন তারা বাংলাদেশি হয়েও তারা বাংলাদেশের। তবে বর্তমানে রাষ্ট্রটাকে যেভাবে পরিচালনা করা হচ্ছে, তাতে গিয়ে কি মনে হচ্ছে রাষ্ট্রটা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা যেটা ডিপ স্টেটের যে চক্রান্ত, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে হাসিনা, সে কারোর কথা শুনছে না, সুতরাং তাকে ফেলতে হবে, এটাই হচ্ছে প্রধান ব্যাপার। এবং সেটা ফেলতে গিয়ে আপনাকে যেটা করতে হয়েছে যে সব বিরোধীরা যারা আছে তাদেরকে নিতে হবে। কিন্তু বিরোধীরা শেখ হাসিনা আওয়ামী লীগের পার্টির বাইরে যারা বিরোধী, একমাত্র বিএনপি, তার একটা বেস আছে, এবং বাকিটা হচ্ছে মৌলবাদ, এবং সেই মৌলবাদকে সঙ্গে নিতে হবে। সুতরাং হ্যাঁ, তাদের অস্ত্রশস্ত্র দিতে হবে। আইএসআই কে আপনি নিয়ে এলেন, জর্জ সোরস পয়সা দিল, আইএসআই অস্ত্রশস্ত্র দিল, মৌলবাদের ধ্যান ধারণা দিল। মৌলবাদ ছাড়া আপনি অন্য কোনোভাবে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারছেন না। এবং এই মৌলবাদীরা দেখলো যে একটা স্বচ্ছমুট ধারণার মানুষ হচ্ছেন ইউনূস, তিনি বাইরে আছেন, তাকে ডেকে আনা হোক, তাহলেই বুঝায় তাকে একটা শিখণ্ডি খাড়া করে মৌলবাদীর রাজত্ব। মোহাম্মদ ইউনূস তো একটা কাঠপুতুলের হিসাবে সেখানে রয়েছে। আলটিমেটলি যারা পরিচালনা করছে তারা তো পেছন থেকে আগেও এরকম ভাবে বদমাইশি করেছে এবং এখনো পর্যন্ত করে চলেছে, যে কারণে একটা রাষ্ট্র, এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্র, সেই রাষ্ট্রের সংখ্যালঘু যারা রয়েছে তাদের সুরক্ষা দিতে ব্যর্থ। সংখ্যালঘুরা তারা রীতিমতন আতঙ্কে রয়েছেন এখনো পর্যন্ত চিন্ময় প্রভু তিনি জেলে রয়েছেন, তাকে বের করা সম্ভব হলো না। সর্বোপরি যারা মহিলারা রয়েছেন তারা পর্যন্ত সুরক্ষিত নন। স্পষ্টত জানাচ্ছেন মহিলারা, তারা হাউ হাউ করে কাঁদছেন, রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে পর্যন্ত তারা কেঁদেছেন। তারা পরিষ্কার করে বলছেন আমরা কোথায় যাব, কি করব, এবং রাতের অন্ধকারে যা যা ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর সাক্ষী তারা থাকছেন, তারা ভয় পাচ্ছেন। একটা স্বাধীন রাষ্ট্র, তার সার্বভৌমত্ব আছে, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে, প্রত্যেকটা ধর্মের মানুষ সেখানে একসঙ্গে রয়েছে, তারপরেও এইরকম ছবিগুলো ধরা পড়বে রত্নাদি? আমি বলবো একদম। এই মানে জাস্ট দুদিন আগে বাংলাদেশের ফরিদপুরে সরস্বতী মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। কারণ মৌলবাদ জিনিসটা এমন ভয়ঙ্কর জিনিস, মানে সেটা একেবারে আগ্রাসনের মতো আসে এবং সব ধ্বংস করে তাদেরটাই তারা রাখবে। তা আজকে যদি সেটা না হতো, তাহলে ভারতবর্ষের এত মন্দির ভাঙা হতো না। একটা বসিয়ে দেবো আমাদের ধর্মের মানে চেতনাটাকে, আমাদের ধর্মটাকে। সেই মৌলবাদের শিক্ষিত যারা বাংলাদেশে রয়েছে, তারা এক্সিস্টিং যা কিছু ডেভেলপমেন্ট বাংলাদেশে হয়েছিল শেখ হাসিনার সময়,
আমি ভীষণ ভালো বলছি না শেখ হাসিনাকে, কিন্তু তাহলে আমি বলবো যেরকম উন্নতি হয়েছিল এবং ভারতবর্ষ যতখানি এর তাদের পাঠিয়েছিল বা সাহায্য দিয়েছিল, তারপরে দেশটা একটা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছিল। যদিও বাংলাদেশ আমি প্রথম থেকে লক্ষ্য করেছি অসম্ভব ভারত বিরোধী একটা মনোভাব আছে আম জনতার মধ্যে। হ্যাঁ, তার কারণ হচ্ছে এটা আমার সামনাসামনি বলাটা ঠিক হবে না, সেটা সে চলে যেতে হবে আমাকে 71-এ খান সেনাদের অত্যাচার, এবং সেই খান সেনাদের অত্যাচারের পরে এই জিনিসটা এসছে, ওদের মাথার মধ্যে ঢুকে গেছে যে ভারত সবকিছু করিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভারত সবকটা খান সেনাকে ছেড়ে দিল, মানে পাকিস্তান আর্মিকে ছেড়ে দিল, মানে যুদ্ধের পরে, জেতার পরে বাংলাদেশকে দেশটা ওদের হাতে দিয়ে দিল, কিন্তু ওরা সেটা বিশ্বাস করে না। ওরা বলে আমরা করেছি, ভারত কিচ্ছু করেনি। তা এই মানসিকতা থেকে যেটা তৈরি, একটা ভুল বিভ্রান্ত মানে মানসিকতা, তার থেকে বাংলাদেশ উঠেছে। এখন এইখানে যেটা করছে, এখন যেটা ওরা করছে যে সারা পৃথিবীতে তুমি দেখো যেখানেই মৌলবাদী আছে সেখানে কোনো ডেভেলপমেন্ট নেই, একমাত্র মৌলবাদী নেই, অথচ ইসলামিক কান্ট্রি হচ্ছে মিডল ইস্ট, সেখানে কিন্তু এগুলো বদমাইশি করতে দেয় না, পাসপোর্ট কেড়ে নেবে, একে ডিপোর্ট করে দেবে। কিন্তু ওরা যেখানে পারে করতে সেখানে খুব মানে গ্র্যাজুয়ালি, আজকে আমি আশ্চর্য হব না ইংল্যান্ড যদি ইসলামিক কান্ট্রি হিসেবে ঘোষিত না হয়, আমি আশ্চর্য হব না, কারণ ওরা যেখানে কিছু বলবে সেখানেই তাকে মেরে উড়িয়ে দেবে। এবং তোমরা সবাই মানে এক কথা বলতে গেলে এখন পাকিস্তানের একটা বি টিম হিসাবে নিজেদের একটা নতুন ভাবে আত্মপ্রকাশ করানো মরিয়া চেষ্টা তাহলে চালাচ্ছে ক্ষমতা নেই, ও ইউনুসকে দিয়ে করাচ্ছে বাংলাদেশে। আর এটা করলে ভারতের, এখন দেখো তোমার যদি নাকে একটা ফোড়া হয় বা কানে একটা ফোড়া, কন্টিনিউয়াসলি তোমাকে এটা বিরক্ত করবে, তো ও ভারতকে সেইভাবে একটা ফোড়ার মতো ভারতের সঙ্গে লেগে থেকে এই কাণ্ডগুলো করবে। তাতে কোনো লাভ আছে বলে আমাদের তো অন্ততপক্ষে মনে হয় না কোনো লাভ রয়েছে। সবথেকে বড় কথা এই চিকেন স্নেক নিয়ে যেমনটা আপনি বলছেন সেটাকে টার্গেট করা হচ্ছে, ওরা নাকি যে কোনো সময় দখল নিতে পারে। আরাকান আর্মি এখন নেমে পড়েছে। দেখো এই টেকনাফের কথাটা আমি ছোটবেলায় একটা বই পড়েছিলাম, উপন্যাস ধীরাজ ভট্টাচার্যের, যখন পুলিশ ছিলাম তখন আমি জায়গাটা পড়েছিলাম, তখন আমি টেকনাফ সম্বন্ধে জেনেছিলাম, পরবর্তীকালে আমার মাথা থেকে উড়ে গেছিল। এই কারেন্টলি এই আরাকান আর্মি, নাফ নদী, টেকনাফ, ওখানে পাকিস্তান থেকে সাহায্য আসছে, বাংলাদেশ এসে নিচ্ছে, এই তখন আমার কাছে আবার টেকনাফ ব্যাপারটা উদ্ভাসিত হলো। এবং ওইখানে যেটা করছে সেটা কিন্তু পারবে না বাংলাদেশ, অত চেষ্টা করলেও পারবে না। তো অনেক চেষ্টা করছে মালদাতে, এত চেষ্টা করবার কারণটা কি? আসল বিষয়টা তাহলে আমি একটু বোঝবার চেষ্টা করি, কারণ আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন। এবং সর্বোপরি এই যে সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে এত আলোচনা হচ্ছে, বেস ক্যাম্পও সেখানে তৈরি করতে চাইছে আমেরিকা, যে কারণের জন্য হয়তো শেখ হাসিনা রাজি হয়নি, তাই জন্য তাকে সরিয়ে দেওয়া, এই গোটা বিষয়টার নেপথ্যে তাহলে আলটিমেটলি নির্যাসটা কোন দিকে যাচ্ছে? নির্যাসটা বলবো, দেখুন বাংলাদেশ সেন্ট মার্টিন নিয়ে কি ভাবছে খুব একটা পরিষ্কার নয়। তাদের আরাকান আর্মি নিয়ে তাদের একটা দুশ্চিন্তার নিঃসন্দেহে রয়ে গেছে। তবে যতটা আমি আরাকান আর্মি সম্বন্ধে বুঝেছি, তারা ওই আরাকান স্টেট নিয়েই ব্যস্ত বা মিয়ানমার নিয়েই ব্যস্ত, তাদের ব্রাদারহুড অ্যালায়েন্সের সঙ্গে। তারা এই মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়ার কোনো তাদের বাসনা আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, রোহিঙ্গিয়া যে সালভেশন আর্মি সেখানে রিফিউজিদের মধ্যে বিরাটভাবে রয়েছে, এবং তারা যদি আরাকান আর্মিকে কোনোভাবে ব্যাঘাত করে তাহলে হয়তো রিটালিয়েট করতে পারে। এবং এটা হতে পারে যে মিয়ানমার জুন্তা সরকার তারা হয়তো বাংলাদেশকে বলছে যে তোমরা সেন্ট মার্টিনে একটা কিছু মানে বেস তৈরি করে আমাদের মিলিটারি সাপোর্ট করো, আমরা তোমাদের সাপোর্ট দেবো। বাংলাদেশে সেই ক্ষমতা কি আছে? এদের পেছনে হয়তো জুন্তার পেছনে হয়তো চায়না থাকতে পারে, জুন্তার পেছনে আর কি শক্তি আছে? জুন্তা তো নিজের অবস্থায় নড়বড়ে। হ্যাঁ, জুন্তা নড়বড় হলেও কিন্তু সবাই তো বাঁচার চেষ্টা তো করে। এখন জানি না বাংলাদেশ কাকে ধরছে, তবে এইটুকুন পরিষ্কার সেন্ট মার্টিন যে আর সিভিল ইউজের জন্য ব্যবহৃত হবে না, এটা পরিষ্কার। সেটা কোনো একটা মিলিটারি বেস হতে যাচ্ছে, একের পর এক ঘটনা বুঝিয়ে দিচ্ছে মিলিটারিটা কি দিকে যাবে। হতে পারে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা, দেখো এটা দিয়ে দিচ্ছে, আমাদের সব ছেড়ে দাও। হতে পারে আন্তর্জাতিক সম্পর্ক চলে স্বার্থের ভিত্তি করে, এখানে ব্যক্তিগত কোনো সম্পর্ক এইসবের কোনো মূল্য সেখানে নেই। হতে পারে একটা নতুনভাবে বাংলাদেশের মরিয়া প্রচেষ্টা আমেরিকার কাছে আসা, অথবা জানি না সেটা চায়নাকেও দিতে চাইছে কিনা। চায়না যদি সেটা পেয়ে যায় তাহলে তাদের একটা সোনার সোহাগা সেখানে। কি হতে যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। তাই বাংলাদেশের কিছু দেবার নেই, এমন একটা অর্থনীতি চলে গেছে। সেন্ট মার্টিনটাই বোধহয় একমাত্র
ওই সামান্য এলাকাটাই ওদের একমাত্র ওদের চেয়ে বার্গেন করার, আন্তর্জাতিক লেভেলে বার্গেন করার জায়গা। কিন্তু সেটা যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে একটা দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, সেই জ্ঞানটুকুনি পর্যন্ত মোহাম্মদ ইউনূসদের নেই। এতটাই বোকা এবং সব থেকে বড় বিষয় এতটাই অশিক্ষিত। কোডান কোড আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ একজন উপদেষ্টা মণ্ডলীর প্রধান তিনি অন্ততপক্ষে বুঝতে পারছেন না যে একটা রাষ্ট্রের ভালো কিভাবে হতে পারে, একটা রাষ্ট্রের মানুষের ভালো কিভাবে হতে পারে। আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, যেহেতু সময় একদম আমাদের কাছে নেই। অনেক অনেক ধন্যবাদ জানাই যারা অতিথিরা আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেকে ধন্যবাদ। এবং পাশাপাশি ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। তবে বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তের দিকে আমাদের নজর ছিল, নজর আছে এবং ভবিষ্যতেও নজর থাকবে, যতই বাংলাদেশের রিপাবলিক বাংলা নিয়ে সমালোচনা হোক অথবা না হোক। ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছে, এখন সঙ্গে থাকুন।